বোমা ফেটে গেছে। মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের আরেকজন বিচারপতি 5ই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাইন নকল করে, প্রধান বিচারপতির একটি সাইন নকল করে দাবি করেছে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, যেটা মিথ্যা এবং ভুয়া। তাহলে এই যে 9 মাস তারা নিজেদেরকে সরকার দাবি করে বাংলাদেশকে শাসন করছে, এই যে বাংলাদেশের এই ভয়ঙ্কর অরাজক অবস্থা, এই যে তারা করিডোর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে, ডিপসি দিয়ে দিচ্ছে, ক্রমাগতভাবে হাজার হাজার লোককে আসামি করে মামলা করা হয়েছে, কয়েক লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে, যা কিছু করেছে গত 9 মাস সবকিছু অবৈধ। সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছো, তাহলে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছো। প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন, অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে তিনি শুনানিই বা করলেন কখন, মতামতই বা দিলেন কখন? এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত, একটা ফ্রড, একটা চোর, একটা ডাকাত কি ভয়ঙ্কর ডাকাতি করেছে, ফ্রড করেছে এই পুরো জাতির সাথে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা, অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা যেন একটা বিস্ময়ের ব্যাপার, কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাবার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা। কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত 5ই অগাস্টের পর, 2024 সালের 5ই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে, সেটির একটি তালিকা তারা প্রকাশ করেছেন। সেই তালিকার মধ্যে আপনার 17 এবং 18 নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয়। এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, তার নাম আমরা দেখতে পাচ্ছি, এবং 18 নম্বরে আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম, তার নাম। কিন্তু কেন এই দুইটা নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর? এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যাদেরকে আমি গত 9 মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি, অনেকেই আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটরিক, আপনার এভাবে বলা উচিত না, তারা কেন অবৈধ, নানানভাবে আমার কাছে জানতে চেয়েছেন। আমি সেটা জবাবও দিয়েছি, কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটনা ঘটেছে আমার মনে হয় সেটা দর্শকদের জানা উচিত। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যারা আছে সংবিধানে, এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, তার কোন রকমের অস্তিত্ব নেই। আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ খুঁজে, আপনি সংবিধানের কোন প্রভিশন খুঁজে, কোন রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণাই পাবেন না। ফলে এটি কিভাবে গঠিত হবে, কিভাবে গঠিত হওয়া উচিত, এর ফরমেশন কেমন হবে, কতজন থাকবে, এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই। কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ 106-এ একটি কথা বলা রয়েছে, যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ 106-কে মেনটেন করেই সরকার গঠন করেছি। দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পড়ে শোনাবো, তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশিত তালিকা কেন আমার কাছে চাঞ্চল্যকর এবং বুম ফাটানোর মতো। আমি সংবিধানের 106 অনুচ্ছেদ পড়তে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, আপনারাও জেনে নেন, সেটা হচ্ছে এমন: যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন। মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য, এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায়, অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন। অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন, যার কোনো রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ,
এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে। তখন আপিলের ডিভিশন নিজের বিবেচনায়, অর্থাৎ তার যদি মনে হয়, তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না এটার ব্যাপারে আমি মতামত দিব বা মতামত দেওয়া উচিত, তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন। কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে 5ই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুর রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, আমরা সেই সময় সেই নথিটি দেখেছি। দর্শক আপনারা সেই নথিটি সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় সেই স্ক্রিনটি আমি এমন ভাবে দিচ্ছি যাতে আপনারা অল্প করে একটু পড়ে নিতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি এবং আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন, তাহলে তারা ঠিক কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্সই বা পেলেন, বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের স্বীয় মতামত দিলেন। এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যে উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর, অর্থাৎ সেটার উপযুক্ত হিয়ারিং হবে। সেই হিয়ারিংটা কখন হয়েছে? ক্যান্টনমেন্টের ভেতরে। ক্যান্টনমেন্টের ভেতরে প্রধান বিচারপতি ছিলেন কই? আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি। এরকম একটা অন্তরীণ অবস্থাতে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের জান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টে পরিবার সহ আশ্রয় নিয়েছেন এবং আপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন। প্রিয় দর্শক, আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো? এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি। বাংলাদেশ সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি, যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়। শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই মনে হতে হবে। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে, এখানে বাট, ইফ, যদি, কিন্তু এগুলো কিচ্ছু নেই। কিন্তু আমরা যে নথি, অর্থাৎ যে ভুয়া নথি নিয়ে কথা বলছি, এই ভুয়া নথিতে লেখা রয়েছে খুবই স্পষ্টভাবে যেটা রাষ্ট্রপতি এটা রেফারেন্সের জন্য অ্যাপিলেট ডিভিশনে পাঠাননি, পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আমরা একটু দেখবো, সেখানে লেখা রয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে 8/8/2024 তারিখের 10.000000.127.99.007.20.475 নং স্মারকে প্রেরিত পত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 106 অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্ব সম্পন্ন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত করা হয়েছে। বাট এটা আইন মন্ত্রণালয় চেয়েছে। এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে, আইন মন্ত্রণালয় কেন পাঠালো আপিলেট ডিভিশনের কাছে? এটা একটা প্রশ্ন বটে। এবং সেটা শুনানিও নাকি এই আসাদুজ্জামান নামে এই ঘুরে এসে জুড়ে বসা এই অ্যাটর্নি জেনারেল করেছে। এটা পুরোটাই একটা ভুয়ার উপরে আবার ভুয়া, অর্থাৎ ভুয়াটাও সংবিধান মেনেও, সংবিধানের কোনো প্রভিশন মেনেও এই ভুয়াটা করা হচ্ছে না, অর্থাৎ ভুয়ার উপরে বাটপারি। তাহলে আমরা যে অ্যাপিলেট ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম বা একটি অর্ডার দেখতে পেলাম, যে একটা নথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ, এটা দিল কে? তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে, তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তার নামে মিথ্যা কথা বলে রাষ্ট্রপতির উপরে দায় চাপিয়ে, অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু রাষ্ট্রপতি চাইতে পারেন এই প্রধান বিচারপতির কাছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোনো ধরনের পদত্যাগপত্র দেননি, নাম্বার 1, তিনি জানেনও না
তো তিনি ঠিক কখন প্রধান বিচারপতির কাছে এই রেফারেন্সের জন্য আবেদন করলেন? এবং আরেকটি ব্যাপার হচ্ছে, বাংলাদেশের আরেকজন আইনজীবী তিনি এই যে প্রধান বিচারপতির কাছে চাওয়া হয়েছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠানো হয়েছে সেগুলোর নথির জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পরবর্তী সময় তিনি একটা রিট পিটিশন দাখিল করেছিলেন যে তিনি দেখতে চান যে কি ধরনের আবেদন করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা সেই আইনজীবীর ভাষ্যমতে জানতে পারলাম যে এমন ধরনের কোনো নথি পাওয়া যায়নি এবং পুরো ব্যাপারটি ভুয়া, এবং সেই সময় কিন্তু এটি এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল, তারপরে এটা নিষ্প্রভ হয়ে গেছিল, এটা নিয়ে আলোচনা হয়নি। প্রথমত আপনি বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনার এই তথ্যটা সঠিক বলে আমি মনে করি না, এবং একই বলেছেন যে আন্দোলন সফল হয়েছে, এটাকেও আমি সমর্থন করি না। আচ্ছা, আমি বারবার বলে এসেছি এটি একটি জঙ্গি এবং টোকাইদের হামলা ছিল, এটি একটি ষড়যন্ত্র ছিল, যেখানে সেনাবাহিনীর একটা বিপদগামী অংশ এই জঙ্গি টোকাইদের সাথে ছিল বলেই আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে। যারা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কারের বিপক্ষে ছিল যেই অংশটা, তাদের দাবি, তাদের এই চাওয়াটার সাথে আমরা শুরু থেকেই তাদের সাথে ছিলাম, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একমত ছিলেন, আমিও এখনো পর্যন্ত তাদের সাথে আছি। ওই অংশটা পরাজিত হয়েছে। ওই অংশটা পরাজিত হয়েছে, কেন পরাজিত হয়েছে সেটা আমি আপনাকে বলি। 50,000 পুলিশ নিয়োগ দেবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে 200, 300, 400, 500 জনকে আপনার প্রেষণে যোগ দেওয়ানো হচ্ছে। আপনার যে লোক রিটায়ার করেছে 20 বছর আগে, তাকে কোনো ধরনের কথা নাই বার্তা নাই, তাকে এনে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। তারপরে এই যে দখলদার বাহিনীর প্রধান যে ইউনুস, তার সমস্ত যারা কর্মচারী, সে কথিত কর্মচারীদেরকে নিয়োগ দিয়েছে, সেগুলো ইচ্ছে মতো নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশে বলেন, বিভিন্ন জায়গাতে বলেন, কোনো ধরনের পরীক্ষা ছাড়া যেই সাধারণ ছাত্রছাত্রীরা যেই স্বপ্নটা দেখেছে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একটা সুনির্দিষ্ট পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, ভাইভা, এগুলো দিয়ে তারা উত্তীর্ণ হবেন সরকারি চাকুরিতে, তারা বলেছেন যে কোনো কোটা প্রথা বা সুনির্দিষ্ট কিছু বিষয়ে কোটা প্রথা থাকতে পারে, এটা তাদের দাবি ছিল, সেখানেও দ্বিমত ছিল। আমি সবকিছুকে অ্যাভারেজে ধরছি যে যারা এই আন্দোলন করেছে তারা হয়তো বা 4 থেকে 5% বা 10% এই ধরনের চেয়েছে, তারা পরাজিত হয়েছে। ওদের মাথাতে কাঁঠাল ভেঙে যারা খেয়েছে, যারা ওদেরকে এই ধরনের পুরো ঘটনাটাতে নেতৃত্ব দিবে বলে তারা ছাল পরে এসেছিল, তারা ছিল জঙ্গি, তারা ছিল টোকাই, এবং তাদের একটা উদ্দেশ্য ছিল, তারা একটা ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের একটা অংশ ছিল। তারা তাদের মধ্যে এসে সেই নেতৃত্ব স্থানটা তারা দখল করেছে, করে তারা সামনের ফ্রন্টে এসেছে। পরবর্তী সময় যখন বিট্রায়ালটা হয়েছে, তখন যারা মূলত এই কোটার রিয়েল দাবিদাররা ছিল, তারা কিন্তু কেউ নেই। খেয়াল করে দেখুন যে, আপনি খেয়াল করে দেখুন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, সেটা হচ্ছে যে এই যে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়তে, এইটা কি কোনো ধরনের পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে? এই যে শত শত আমরা নিয়োগ দেখতে পাচ্ছি, এগুলো কি কোনো ধরনের পরীক্ষা দিয়ে হয়েছে? ফলে যেই অবজেক্টিভটা, মানে যেই মূল বিষয়টার জন্য, যে পেছনের যে ফিলোসফি বিহাইন্ড অল দিস, সেটা তো আসলে ব্যর্থ হয়েছে। সুতরাং আপনি যখন এটাকে একটি আন্দোলন বলেন, তখন এই 9 মাস পরে আপনার চোখের সামনে এই জিনিসটা দেখার পরেও এইটির একটি ন্যারেটিভ দাঁড় করা যে ওটি একটা আন্দোলন ছিল। আমি তো সবসময় বলি এটি একটি জঙ্গি আক্রমণ ছিল, এটি টোকাই, তারপরে আপনার কিশোর গ্যাং, রাস্তার মাস্তান, গুন্ডা, এবং এদের সাথে যোগ হয়েছে বিপদগামী সেনা সদস্যরা এবং হিজবুত তাহরির, সেনাবাহিনীর ভিতরে যে হিজবুত তাহরির যেই অংশটা ছিল, সেই অংশটা, এরা সবাই মিলে এই জায়গাটাতে একটা ক্যাওস তৈরি করেছে, এক ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন বাংলাদেশের চেষ্টা করেছে। আজকের বাংলাদেশ কি অবস্থা, নিশ্চয়ই আমরা এই প্রোগ্রামটা আয়োজনই হয়েছে সেসব নিয়ে কথা বলবার জন্য। আচ্ছা, আমি এই আলোচনার মধ্যে আপনার প্রথম কি কোশ্চেনটা, অর্থাৎ মূল প্রশ্নটা আসলে আমি খেয়ে হারিয়ে ফেলেছি। আমি বলেছি ধানমন্ডিতে আওয়ামী লীগের একজন নেতা নাকি আছেন, তিনি একজন প্রকাশক, তিনি একজন পাবলিশার।
তো তার নাম বাসা কি? ভাঙার জন্য তিনি হচ্ছেন কোন একটা প্রকাশনী, হাক্কানি প্রকাশনী অথবা কিছু একটা, ধানমন্ডিতে তিনি থাকেন। তিনি আচ্ছা। বলছেন যে আমি অনেকের বই প্রকাশ করি, কিন্তু এরা এসে মব জাস্টিস করে তার বাসা ভাঙচুর করবার জন্য, এবং ধানমন্ডি থানার ওসির সামনে তারা উচ্চ স্বরে চিৎকার করেছে, কথা বলেছে, এবং তারা নির্দেশ দিয়েছে ওসি সাহেবকে যেভাবে হোক তাকে গ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগকে, সে হলো ফ্যাসিস্ট সরকারের দালাল। তারপরে এক পর্যায়ে তারা ওসি সাহেবকে বলেছে যে আপনি কত টাকা খেয়েছেন, কত টাকা নিয়েছেন, এবং তারা বলেছে যে তাকে আওয়ামী লীগকে এখনই গ্রেফতার করতে হবে, আপনিও একজন ফ্যাসিস্ট সরকারের দালাল, ওসি সাহেবকে বলেছে। শেষ পর্যায়ে ওসি সাহেব তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছেন এবং